দেশে প্রায় ১০০ সামাজিক সুরক্ষা সহায়তা কর্মসূচি চালু আছে। এর সঙ্গে মঙ্গলবার নতুন করে যুক্ত হয়েছে ফ্যামিলি কার্ড, যেই কার্ডকে নির্বাচনী প্রচারণার সময় ভুয়া বলে জামায়াতের আমির থেকে শুরু করে দলটির প্রথম শ্রেণীর নেতারা তুচ্ছ-তাচ্ছিল্য করে বলেছেন তারেক রহমানের এই কার্ড ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ১০ টাকার চাল খাওয়ানোর প্রতিশ্রুতির মতোই। সেই সব সমালোচনাকে মিথ্যা প্রমাণিত করে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র ২১ দিনের মাথায় প্রতিশ্রুতিবদ্ধ ফ্যামিলি কার্ড কর্মসূচি রাজধানীর করাইল বস্তি থেকে উদ্বোধন করেছেন তারেক রহমান। এর আগে প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন সমগ্র বাংলাদেশে তিনি নারীদের স্কুল পর্যায় থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত শিক্ষা ব্যবস্থাকে বিনামূল্যে করার ব্যবস্থা করেছিলেন। সেই শিক্ষিত নারী সহ পুরো নারী সমাজকে অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত এবং অর্থনৈতিকভাবে সচ্ছল করতেই বিএনপি সরকার এই পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশবাসীকে হতাশ না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি আরও বলেছেন, আগামী ৫ বছরের পর্যায়ক্রমে ৪ কোটি পরিবারকেই ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এতে সত্যিকার অর্থে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পাবে বলে বিশ্লেষকরা মনে করলেও সঙ্গে আর্থিক চ্যালেঞ্জ বৃদ্ধি পাওয়ার কথাও বলেছেন তারা। ফ্যামিলি কার্ডে অতিরিক্ত আর্থিক সংশ্লেষ থাকার কারণে বাজেট ঘাটতি বৃদ্ধি পাওয়ার শঙ্কাও তাদের। সব মিলিয়ে অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও দায়িত্ব গ্রহণের ১ মাস না পেরোতেই বিএনপি সরকারের ফ্যামিলি কার্ড চালু করাকে এখন কিভাবে দেখছেন রাজনৈতিক দলগুলো? স্বচ্ছতার সঙ্গে আগামী ৫ বছরে কি এই ফ্যামিলি কার্ডের সুবিধা প্রতিশ্রুতিবদ্ধভাবে ৪ কোটি পরিবারের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে? এসব নিয়ে আলোচনায় আজ রাজকান স্টুডিওতে আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন MP, আছেন জামায়াত ইসলামীর সংসদ সদস্য সালাহউদ্দিন আইয়ুবী এবং আছেন গণফোরামের সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। স্বাগত জানাচ্ছি আজকের রাজকানে। ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, দায়িত্ব গ্রহণ করবার ২১ দিনের মাথায় যেই প্রচারণার সময় যেটি সবচেয়ে বেশি আলোচিত এবং সমালোচিত প্রচারণা ছিল বিএনপির জন্য, সেই ওয়াদা তারা রেখেছেন। ইশতেহারেও তারা যে কথাটি বলেছিলেন তারা ফ্যামিলি কার্ড দেবেন মানুষকে, সেই ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে আজকে জনাব তারেক রহমান এই কার্ডের কর্মসূচি রাজধানী করাইল বস্তি থেকে উদ্বোধন করেছেন। এটি নিয়ে তো অনেক সমালোচনা শুনেছি আমরা, বিশেষ করে জামায়াত কিংবা এনসিপি বিরোধী দলে যারা শক্ত অবস্থানে আছেন এই মুহূর্তে, তারা নানানভাবে বলার চেষ্টা করেছেন। বিগত সময়েও আসলে আমরা এই ধরনের প্রতিশ্রুতি দিতে দেখেছি, বিশেষ করে শেখ হাসিনার আমলে যে ১০ টাকা কেজি চালের কথা ছিল, বারবার এই ১০ টাকা চালের সাথে এই ফ্যামিলি কার্ডকে তুলনা করা হয়েছে। এই ২১ দিনের মাথায় যখন আসলে আমরা এই প্রতিশ্রুতি বাস্তবায়ন হতে দেখলাম, এখন আসলে কি মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং আমাদের সম্মানিত সহ-আলোচক, সেই সাথে ডিবিসির দর্শক শ্রোতাকে। দেখুন, আমরা জাতীয় নির্বাচনের সময় প্রতিটি রাজনৈতিক দল জনগণের কাছে নির্বাচনের ইশতেহার আমরা দিয়ে থাকি যে ক্ষমতায় যাওয়ার পর আমরা জনগণের কল্যাণে কী কী কাজ করব। সেই হিসাবে বিএনপি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার মধ্যে এই ফ্যামিলি কার্ড অন্যতম, এবং এটা নিয়ে নানান বিতর্ক তৈরি হয়েছিল। এটা স্বাভাবিক, নির্বাচনের মাঠে নির্বাচনে জয়লাভ করার জন্য জনগণের কাছে প্রত্যেকটা দল তাদের বক্তব্য প্রচার করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা দেখছি যে এই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্যে জনাব তারেক রহমান এটা বাস্তবায়ন করার জন্য দ্রুত ব্যবস্থা নিয়েছেন। এটা তার জন্য একটা ইতিবাচক আমি মনে করি, যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের যে অঙ্গীকার সেটা তিনি শুরু করেছেন জনগণের সামনে। এখন এই যে ফ্যামিলি কার্ড ৪ কোটি পরিবারকে দেয়া হবে, এই ৪ কোটি পরিবারের কাছে যেভাবে অর্থ দেয়া হবে সেটি কিন্তু জনগণের ট্যাক্স থেকে প্রাপ্ত টাকা। এখন আমাদের বাজেটে সেই টাকা কিভাবে সংকুলান হবে এবং সেটা এই সরকারের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হবে, সেটা নিয়ে আমরা এখনই কিছু বলতে চাই না। এই কারণে যে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সে এটা বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করেছে। এখন অর্থের সংকুলানটা সরকারকে নিতে হবে এবং সেই ক্ষেত্রে সরকারকে এটাও ভাবতে হবে যে জনগণের কাছে যাতে অতিরিক্ত ট্যাক্স সেটা আরোপিত না হয়। কারণ আমরা দেখেছি ইতিপূর্বে সরকারগুলো ক্ষমতায় যাওয়ার পরে তারা জনগণের কাছে শুধুমাত্র ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, উন্নয়ন যে খাতগুলো তারা গ্রহণ করেছে, কিন্তু সেই জায়গায় এত পরিমাণ দুর্নীতি হয়েছে যে জনগণের কাছে যে প্রতিশ্রুতি সেটা বাস্তবায়ন করতে যে
জনগণের কাছ থেকে যে ট্যাক্স নেওয়া হয়েছে এবং সেটা রাষ্ট্রের বিভিন্ন কল্যাণমুখী বা উন্নয়নমুখী কাজে দুর্নীতিটা বেশি এই মাত্রায় আলোচনাটা হয়েছে। কিন্তু শুরু থেকেই ছিল, যখনই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এই প্রতিশ্রুতি জনাব তারেক রহমান দিয়েছেন, সেই সময়টা থেকেই ছিল আসলে এই টাকাটা আসবে কোথা থেকে। আমরা সেই কথাটাই বলতে চাচ্ছি যে সরকার আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা, বিশেষ করে আপনি যদি দেখেন শিল্পায়ন একেবারে স্থবির হয়ে পড়েছে এবং বিগত এই 17 বছরে 17 মাসে আমাদের এখানে কিন্তু সেভাবে কোনো বিনিয়োগ হয়নি। তারপরে আপনি যদি দেখেন যে শেখ হাসিনার শেষ সময়গুলোতে, বিশেষ করে উনি চলে যাওয়ার 1 বছর আগে আমাদের এখানে কিন্তু অর্থনৈতিক খাতে কিন্তু খুবই স্থবির হয়ে পড়েছিল, এত পরিমাণ দুর্নীতি হয়েছিল এবং আমাদের দেশের যে পরিমাণ অর্থ পাচার হয়েছিল তাতে করে কিন্তু আমাদের অনেকগুলো ব্যাংক দেউলিয়া হওয়ার মতন অবস্থা হয়েছে। এবং আপনি জানেন যে 5-6টি ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, সেগুলোকে একীভূত করে সেখানে তারা ওই ব্যাংকের জনগণের যে টাকা সেটা কিন্তু ভর্তুকি দিয়ে বা বাংলাদেশ ব্যাংক থেকে সাবসিডি দিয়ে সেটা পূরণ করে একটা সামাল দেওয়ার জন্য একটা চেষ্টা তারা করছিল। ঠিক সেই মুহূর্তে অভ্যুত্থান পরবর্তী যে সরকার ক্ষমতায় আসে, একটা চ্যালেঞ্জ হয়তো বিএনপির সেই সামনে। জায়গায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সেই জায়গা থেকে কিন্তু ওই ব্যাংকগুলোকে এবং যারা আমানতকারী তাদের কিন্তু নিরাপত্তা দিতে পারেনি। হ্যাঁ, এখন সেই আসলে জায়গায় ফ্যামিলি কার্ড সেই এটা জায়গাটিতে কিন্তু আমাদের দাঁড়িয়ে আসলে আমরা অর্থনীতিতে একটা কতখানি বিরাট স্বচ্ছতা চ্যালেঞ্জ আনতে হিসাবে পারবো। সামনে আমি আসবে। সালাউদ্দিন আইয়ুবী আপনার কাছে আসি। জামায়াত ইসলামী শুরু থেকে নির্বাচনী প্রচারণার সময় এই ফ্যামিলি কার্ডকে যদি বিএনপি নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে থাকে, জামায়াত ইসলামী সেটিকে সবচেয়ে বড় নেগেটিভ ট্রাম্প কার্ড হিসেবেই ব্যবহার করেছিল। আপনারা নানান সময় জামায়াত ইসলামের আমির থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের সব নেতাকর্মীকে এই ফ্যামিলি কার্ড নিয়ে নানান রকমের বক্তব্য দিতে দেখা গেছে। রাখ তোর ফ্যামিলি কার্ড, এরকম বক্তব্য আসলে আমরা শুনতে পেয়েছি। ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনিও বলেছিলেন ফ্যামিলি কার্ড ভুয়া, এরকম অনেক অনেক কথা আছে। এই ধরনের আশ্বাস আসলে শেখ হাসিনাও দেখিয়েছেন। এখন আপনারা কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সাথে সম্মানিত দুইজন সহ আলোচক রয়েছেন, রাজকাহনের যত শ্রোতা রয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি শুরুতেই আজকে কথা শুরুতে করতে চাই চুয়াডাঙ্গার জীবননগরের শহীদ মফিজুর রহমান ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে। তাকে নির্মমভাবে অত্যাচার করে, নির্যাতন করে শহীদ করা হয়েছে। বাংলাদেশে দুঃখজনক যে রাজনৈতিক শিষ্টাচারের এই জায়গায় একই পরিবারের দুইজন ভাইকে 2 দিন পরপর 2 দিনে শাহাদাত বরণ করতে হলো এবং খুবই ন্যাক্কারজনক হলো মিডিয়া এই জায়গায় নীরব ভূমিকা পালন করছে। আমি আপনার প্রশ্নে আসতে চাই। জনাব তারেক রহমান, সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তার কথা রেখেছেন, এই জন্য ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, ওনাকে অভিনন্দন জানাই, তিনি তার কথা বলেছেন। আমি প্রথমেই যেটা বলতে চাই সেটা হলো যে আমার কাছে মনে হচ্ছে ওই বর্তমান সরকারের জনগণের প্রতি আস্থাটা কম। জনগণ তাদের প্রতি আস্থা রাখছে, এই বিশ্বাসটা তারা রাখতে পারছে না, এই জন্য খুব তড়িঘড়ি করতেছে। যে কোনো কাজ করার ক্ষেত্রে বুঝে শুনে এই এত বিশাল ব্যয় এবার কীভাবে আসবে সেগুলো জনগণের সামনে উপস্থাপন করে তারপর এই কাজটা হওয়া উচিত ছিল। কিন্তু এই জায়গাটাতে এই ধরনের দৃশ্যমান কোনো কথা না বলেই ফ্যামিলি কার্ডের উদ্বোধন করা হলো। দ্বিতীয়ত, ফ্যামিলি কার্ডে স্বজনপ্রীতির একটা আশ্বাস পাওয়া যাচ্ছে। দেখেন, এটা উদ্বোধন হয়েছে মানে তারেক রহমান যে আসন থেকে পাশ করেছে সেই জায়গা থেকে। ওদিকে ঠাকুরগাঁয়ে বিএনপির মহাসচিব সেখান থেকে উদ্বোধন করেছেন। তার আগে ইমামদের যে বেতন ভাতা দেওয়া হয়েছে সেটা উদ্বোধন করা হয়েছে বগুড়া থেকে। অনেক ইমামকে আমি ফেসবুকে স্ট্যাটাস দিতে দেখেছি, হায় আমি কেন বগুড়ায় জন্মগ্রহণ করলাম না, আমি কেন বগুড়ায় চাকরি নিলাম না। তারা আক্ষেপ করে বলছে সারা দেশে প্রতি ইউনিয়ন থেকে একজন করে ইমামকে সেখানে দেওয়া হয়েছে, সেই সৌভাগ্যবান ইমাম তারা হতে পারেনি। তৃতীয়ত যেটা আমি বলবো যে আংশিক কাজ এখানে দিয়ে আমি জনগণকে একটা এখনও বলতে হচ্ছে যে মোলা ঝুলানোর মতো একটা কাজ করা হচ্ছে। বলা হচ্ছে 4 কোটি মানুষকে দেওয়া হবে 5 বছরে। 5 বছর নাগাদ এই কাজটা শেষ করতে গেলে প্রথম যিনি পাইলেন, কোন স্বাধীনতার ভিত্তিতে, কোন চিন্তার ভিত্তিতে, কোন আইনের ভিত্তিতে সর্বশেষ দিন যিনি পাবেন তিনি কেন শেষ দিন পাইলেন, প্রথম দিন যিনি পাইলেন তিনি কেন প্রথম দিন পাইলেন, কি কোন ক্যাটাগরি, কেন এই বৈষম্য করা হলো? আমি বলছি কোন ক্যাটাগরির ভিত্তিতে এই বক্তব্যগুলো কিন্তু আসেনি। কোন ক্যাটাগরির ভিত্তিতে তারা আগে করাইল বেস্তিতে দিল, ঠাকুরগাঁয় দিল,
কোন ক্যাটাগরির ভিত্তিতে বগুড়ায় দিল, কোন ক্যাটাগরির ভিত্তিতে আমার গাজীপুর কাপাসিয়া বঞ্চিত হইল, 5 বছর পরে গিয়ে আমার কাপাসিয়া কেন পাবে, এই কথাগুলো কিন্তু বলা হয়নি। এগুলো আসলে রাজনৈতিক মানে একটা পালনের একটা অংশ। আমি এটাতে শুরুতে সাধুবাদ জানিয়েছি। তবে এই যে একটা লেজে গুবের অবস্থা, চতুর্থ যেটা বলতে চাই, একটা দুর্নীতির একটা মারাত্মক সুযোগ এখানে তৈরি করা হয়েছে। এর আগে আপনারা যারা তৃণমূলে খোঁজখবর নেন, আমাদের একটা সুযোগ হয়েছে এই নির্বাচনে একবারে কোনো মানুষের কাছে যাওয়ার, প্রায় 2 বছর মানুষের কথাগুলো শোনার। এখানে বিধবা কার্ডের নামে, তারপরে বয়স্ক ভাতার যে কার্ড, এগুলোর নামে, প্রতিবন্ধী কার্ডের নামে এক একজন নারীর কাছ থেকে, একজন প্রতিবন্ধীর কাছ থেকে 5,000, 7,000, 10,000 টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। 6 মাস 1 বছর পর্যন্ত ঘোরানো হয়েছে। তাদের কার্ডগুলোকে এখনো হয়নি। বাংলাদেশে এখনো প্রচুর প্রতিবন্ধী রয়েছে, বিধবা রয়েছে, যাদের এখনো কার্ড নাই, তারা টাকা পাচ্ছে না। সেগুলো তো কার্যকর করা হচ্ছে না। নতুন করে প্রতিশ্রুতি বাস্তবায়নের একটা হিরিক লেগে গেছে এবং এগুলো অপূর্ণাঙ্গ, অসমাপ্ত। আমি বলতাম যে ইমামদের ভাতাটা আপনারা পূর্ণাঙ্গ দিতেন ফ্যামিলি কার্ডটা বাদ দিয়ে, অথবা ইমামদের ভাতা না দিয়ে আপনারা ফ্যামিলি কার্ডটা পূর্ণাঙ্গ দিতেন। বাংলাদেশের মানুষ আশ্বস্ত হয়েছে যে আপনারা কথা রেখেছেন। পুরো দেশে আপনারা যে কোনো একটি জিনিস একবারে শুরু করার কথা বলছেন। একবারে শুরু করবে কেন? প্রত্যেকটা জিনিসের একটা স্ট্র্যাটেজিক পলিসি আছে। এই পলিসিতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা উচিত এবং সেই সময়টা লজিক্যাল হওয়া উচিত। একটা সময় যদি প্রথম জনের পরে 5 বছর হয়, এটা কোনোভাবে লজিক্যাল না। এই জায়গাটাতে আসি, পারফেক্ট না। তড়িঘড়ি করে আসলে আপনারা এই কাজটি শুরু করেছেন শুধুমাত্র জনগণের আস্থা অর্জন করার জন্য, যদিও এটিকে অনেকেই খুবই ইতিবাচক হিসেবে দেখছেন যে মাত্র কথা রেখেছেন আপনারা, 21 দিনের মধ্যে আপনারা এটি শুরু করলেন। কিন্তু কিভাবে আসলে টাকা আসবে সেটি না বুঝেই আপনারা এরকম একটি বড় প্রজেক্ট কার্যকর করলেন, এলাকা ভিত্তিকভাবে আসলে যেভাবে নির্ধারণ করলেন, সেটি কোন ক্যাটাগরিতে নির্ধারণ করলেন? আসলে আপনি লক্ষ্য করবেন যে যখন আমরা নির্বাচনী ম্যানিফেস্টোতে এই জিনিসটা আমরা সংযোজন করেছি, তখন কিন্তু আমরা হিসাব নিকাশ করেই করেছি। কারণ আমাদের এখন বর্তমান যে সামাজিক সুরক্ষা ব্যবস্থা আছে রাষ্ট্রের পক্ষ থেকে, এই যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এগুলি দিতে সরকারের খরচ যায় বছরে 1,16,000 কোটি টাকা। আমরা যদি ফ্যামিলি কার্ড দিই, বাড়তি মাত্র বেশি দরকার হবে 12,000 কোটি টাকা। তো এইটা একটা রাষ্ট্রের জন্য, একটা দেশের জন্য এটা কোনো, কারণ আমাদের বাজেট আপনি যদি দেখেন প্রায় 7,71,000 কোটি টাকার বাজেট হয়। এবং আমরা সর্বশেষ যখন জুন আসে, আপনি দেখবেন এই বাজেটের 4 লক্ষ, 4.5 লক্ষ কোটি টাকার বেশি কিন্তু বাস্তবায়ন করা যায় না, বাকি টাকাটা কিন্তু অব্যবহৃত থেকে যায়। সুতরাং আপনি যদি দক্ষতার সাথে ব্যবহার করা যায়, তাইলে এই 12,000 কোটি টাকা ম্যানেজ করা কিন্তু কোনো ঘটনাই না। এক, তো উৎসটা আমি আপনাকে বললাম। এক, দ্বিতীয়ত আইয়ুবী সাহেব যে কথাটা বলেছে, ওই যে বললো না, একটা আমাদের একটা খুব প্রচলিত আছে না, কাদম্বী মরিয়া প্রমাণ করিল উনি মরে নাই, একটা কথা আছে। তো ওনারা যখন নির্বাচনের সময় বলছে যে বিএনপির এটা একটা ভুয়া কার্ড, এটা মিথ্যা কমিটমেন্ট, এখন যখন বাস্তবায়ন করছে কয় এখন হয়তো এরা পেয়েছে, অন্যরা পাবে না। অর্থাৎ কোনো ইতিবাচক কাজটাকে আপনি যে প্রশংসা করবেন, সেই জায়গাটায় কিন্তু তারা নাই। অর্থাৎ আমাদের যারা অপোনেন্ট আছে বর্তমান, তাদের মধ্যে একটা অবিশ্বাস, একটা সন্দেহজনক কেন দানা বেঁধেছে বারবার। কিন্তু আমার তো মনে হয় এটা প্রশংসা করা উচিত। হ্যাঁ, কিন্তু একটা অভিযোগ তিনি করলেন যে আসলে এলাকা ভিত্তিক ভাবে যেখানে আপনারা যে এলাকাগুলো ঠিক করছেন কোথায় প্রথমে দিবেন, সেটি আসলে কোন ক্যাটাগরিতে ঠিক করবেন? আপনি দেখেন, আমরা স্বজনপ্রীতির অভিযোগ তুলি না, আমি একটু বলি আপনাকে, বাংলাদেশে প্রায় 4,600-র মতো ইউনিয়ন আছে। আপনি বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে একসাথে কি সব ইউনিয়নগুলিতে দেওয়া সম্ভব? আমরা যার জন্য বলেছি, আমরা যে কমিটমেন্টটা জাতির কাছে করেছি, এই কমিটমেন্টটাকে আমরা যে এটা বাস্তবায়ন করতে আমরা অঙ্গীকারাবদ্ধ, তার জন্য আজকে দেখুন, আপনি নিজেই বলেছেন 21 দিনের মাথায় আজকে আমরা এই কর্মসূচি শুরু করেছি। এবং আজকে প্রায় আমার জানা মতে প্রায় 35,000 উপকারভোগীকে কিন্তু এই ভাতাটা দেওয়া হচ্ছে। বা 14 তারিখে আমরা কৃষক কার্ড আমরা উদ্বোধন করব। তারপর এই যে উনি মসজিদ মাদ্রাসা বলছে যে আমরা যে কমিটমেন্টটা করেছি, কমিটমেন্টটা বাস্তবায়ন করা যে যায়, সেটার আমরা স্বাক্ষর দিয়েছি। আমার তো মনে হয় আইয়ুবী সাহেবরা এটা প্রশংসা করা উচিত ছিল না। আমরা ওই যে কথাটা বলে যে আওয়ামী লীগ 10 টাকার চাউল জীবনে খায়, কিন্তু আমরা তো প্রমাণ করে দেখিয়েছি এটা সম্ভব। আজকে প্রত্যেকটা ইউনিয়নকে আমরা টাচ করেছি। ধরেন ওই ইমাম মুয়াজ্জিমের ভাতায় প্রত্যেকটা ইউনিয়ন। উনি আবার একটি অভিযোগ করেছেন যে উনি নাই বলতে শুনেছেন যে বিভিন্ন জায়গায় নাকি বলছেন কেন বগুড়ার লোক হলেন না, কেন ওই না, এগুলি শোনেন, এগুলি বলার জন্য আপনাকে আমাকে তো আমরা কয়টা 13টা না 14টা জায়গায় আমরা শুরু করতে পেরেছি। এখন বাংলাদেশে আপনি যদি ইউনিয়নই ধরেন, প্রায় 4600-এর উপরে ইউনিয়ন আছে। আমাদের 497টা উপজেলা আছে, আমাদের 64টা ডিস্ট্রিক্ট আছে। আমরা তো টোকেন, এটা পাইলট প্রোগ্রাম, আমরা কি বলেছি এটা এখন আমাদের এটা দুর্বলতা কি, এটা দিতে গেলে কি সংকট তৈরি হবে, কি সমস্যা আমরা ফিল করি, সেটাও তো আপনার একটা ফিডব্যাক আমাদের দরকার।
জাস্ট একটা পাইলট স্টাডির মতো আমরা প্রোগ্রামটা এখানে করেছি। তো সুতরাং এখানে কি ভুল ভ্রান্তি হচ্ছে, কি সংকট হচ্ছে, সেগুলি আমরা তো আমাদের মূল্যায়ন করার তাহলে সুযোগ দেবেন। যে প্রশ্নটি করলেন সালাউদ্দিন আইয়ুবী, যে আপনারা আসলে শুধুমাত্র জনগণের আস্থা অর্জনের জন্য খুব তড়িঘড়ি করে না, তড়িঘড়ি না। কার্যকর করলেন কিনা? আপনি এটাকে তড়িঘড়ি বলবেন, আপনি একটা কমিটমেন্ট আমি বাস্তবায়ন করছি, সেটাকে তড়িঘড়ি বলে। আমি তো 3টা কমিটমেন্ট আমাদের মেইনলি মোটা দাগে ছিল। একটা হলো ফ্যামিলি কার্ড আমরা বাস্তবায়ন করেছি, 14 তারিখ আমাদের কৃষক কার্ড হবে, তারপর আমাদের ইতিমধ্যে ইমাম মুয়াজ্জেমের বেতন, যেটা মানুষ বলেছে কোনোভাবে সম্ভব না, সেটা আমরা করে দেখাচ্ছি। আর কি সক্ষমতা আমরা দেখাবো? না, আপনারা তো গাছ লাগানোর কথা বলছিলেন। হ্যাঁ, গাছ হচ্ছে পর্যায়ক্রমে। আমি একটা গভর্নমেন্ট 1 মাস হয় নাই এখনো, আপনার 17 তারিখ 1 মাস হবে। মানে একটু তাড়াতাড়ি হচ্ছে বলে কি আপনাদের মধ্যে? এটা আমাদের কাছে তার জাদুর চেরাগ নাই। কোটি কোটি যে প্রজেক্টগুলো ছিল, কোটির প্রজেক্ট, এর মধ্যে গাছ লাগানো ছিল আর কি। আমরা করছি তো, আমরা 5 বছরে আমরা 20 কোটি গাছ লাগাবো, আমরা তো বলছি। এবং আপনি শুধু গাছ লাগানোর জন্য তাই না, আমরা এখানে সায়েন্টিফিক ভাবে, আপনি একদিকে দেখেন আমাদের খাল খনন হবে, খাল খনন হলে যখন খাল খননের পাশে খাল খননের উপরে যে মাটিগুলি, ওখানে নতুন মাটি আসবে, সেখানে যদি আমরা গাছ রোপণ করি, একদিকে গাছেরই হবে, অন্যদিকে আপনার খাল খনন দিয়ে মানুষ শেষ প্রকল্প। আপনাকে একটা বাস্তবমুখী পরিকল্পনা করতে হবে, অর্থাৎ জামাত এখানে একটা বিরোধিতা করতে হবে, এর জন্য একটা বিরোধিতা করার কিছু করছেন। সালাউদ্দিন আইয়ুবী, এত ভুল খোঁজার চেষ্টা কি শুধুমাত্র বিরোধিতা করবার জন্যই? আপনি কোনোটাকে কি অস্বীকার করতে পারবেন যে ঠাকুরগাঁয় কেন দেওয়া হলো? আমি তো পাইলট প্রকল্প আমি করছি। বললাম তো ঠাকুরগাঁয় কেন পাইলট প্রকল্প আপনি ঢাকায় করেন, অসুবিধা কি? পাইলট ঢাকা আমরা করেছি না, কুড়িল বস্তিতে আমরা করেছি না। পাইলট প্রকল্প আপনি, আমি তো বাংলাদেশের সকল আপনি বাংলাদেশে 8টা বিভাগ, আমরা তো 8টা বিভাগে আমরা পাইলট আমরা স্যাম্পলিং ভাবে করছি। শুধু বগুড়া ইমাম সাহেব আছে? ইমাম সাহেব অন্য কোথাও নাই? ইমাম সাহেব সব জায়গায় আছে, সারা বাংলাদেশে দিচ্ছে তো, ইমামদের তো কোনো না। উদ্বোধনটা সেই বগুড়ায় গিয়ে হয়েছে। আরে ভাই, বগুড়া এখন দেখা যাচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওই সিটি থেকে এমপি ছিলেন, তার জনগণের সাথে কমিটমেন্ট আছে একটা, সে ওখানে তো ওই সিটটা ছেড়ে দিয়েছে। সে যদি ওখান থেকে গিয়ে জনগণের কাছে একটা কৃতজ্ঞতা, হয়তো মাননীয় প্রধানমন্ত্রী এখন দেখেন অনেক জায়গায় যাওয়া সম্ভব না, যেমন বগুড়া উনি প্রোগ্রাম করেছিলেন, ওখানে একটা বাই ইলেকশন চলে বলে কিন্তু যেতে পারেনি। অর্থাৎ এই ফ্যামিলি কার্ড নিয়ে কিংবা আসলে যে আশ্বাসগুলো বিএনপি দিয়ে যাচ্ছে, সেগুলো নিয়ে স্বজনপ্রীতি সহ নানান রকমের অভিযোগ সামনে আসা শুরু হয়েছে ইতিমধ্যেই, যদিও 21 দিনের মধ্যে এই স্বপ্ন আমি একটু বলি আপনাকে, এটা টোটালি এখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, যারা অন্য সুবিধাভোগী, অর্থাৎ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, অন্য তারা কেউ পাবে না। এখন তো আপনাকে একটা ক্রাইটেরিয়া থেকে আমাকে এগোতে হবে। নিশ্চয়ই, জি। এই জায়গাগুলোতে আমরা আসবো। প্রতিশ্রুতি পূরণের এই শুরুটা আসলে কতদূর এগিয়ে যাবে? জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন, ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। এই যে 21 দিনের মধ্যে ফ্যামিলি কার্ড দিয়ে প্রতিশ্রুতি পূরণের শুরু করলো বিএনপি, সেই শুরুটা আসলে ঠিক কোন পর্যন্ত যাবে সেটি নিয়ে তো এখন আলোচনা হচ্ছে নানানভাবে। বিশ্লেষকরা বলার চেষ্টা করছেন এই ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে নারীর এক ধরনের ক্ষমতায়ন ঘটবে, যেটি আসলে বিগত সময় আমরা দেখেছি বেগম খালেদা জিয়া তিনিও করেছেন বাংলাদেশের নারীদের জন্য। সেই জায়গাটি আসলে ধারাবাহিকতায় জনাব তারেক রহমান এই পদক্ষেপ গ্রহণ করেছেন, এবং তিনি বারবার বলেছেন যে বাংলাদেশের যারা দেশবাসী আছেন, বিশেষ করে নারী আছেন, যে এই কথাটি বলছিলেন যে সালাউদ্দিন আইয়ুবী, যে কতদিনে আসলে পাবো, যিনি শেষে পাবেন তার কি হবে, তিনি কিন্তু আজকে সেই জায়গাটি কেউ বলেছেন যে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। কি মনে করছেন শেষ পর্যন্ত আসলে এই ফ্যামিলি কার্ডের পুরো কার্যক্রম একেবারে স্বচ্ছভাবে শেষ হবে কিনা? দেখুন, আমি প্রথমেই বলেছি, এবং আমাদের দল গণফোরাম থেকে আমরা এটাকে বিএনপির রাজনৈতিক যে নির্বাচনের যে প্রতিশ্রুতি, সেই হিসাবে তার এই যে অল্প দিনের মধ্যে ক্ষমতায় যেই এটা বাস্তবায়নকে আমরা ইতিবাচক হিসাবেই দেখছি। কারণ জনগণের কাছে এই নির্বাচনের এই যে ফ্যামিলি কার্ড দেওয়ার যে প্রতিশ্রুতি, এটা জনগণের মধ্যে যারা নারীর ক্ষমতায়নের কথা বলছেন, আমরা আসলে মনে করেছি এবং নির্বাচনও দেখেছি যে জনগণের মধ্যে এটার প্রতি একটা ইতিবাচক আগ্রহ তৈরি হয়েছিল। তো সেই ক্ষেত্রে আমরা মনে করছি যেটা, যে এই যে 2500 করে টাকা দেওয়া হবে নারীদেরকে, এবং যারা আর্থিকভাবে অসচ্ছল তাদেরকে দেওয়া হবে, তো এই টাকার উৎসটা তো জনগণের ট্যাক্স থেকে আসবে। এবং সেই হিসাবে এখন যিনি অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, আমরা শরিক দল হিসাবে একাধিকবার তার সঙ্গে আমরা দীর্ঘদিন ধরে কাজ করেছি, তার প্রতি আমার ব্যক্তিগত একটা আস্থার জায়গা আছে। কিন্তু আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা এবং এখানে বিনিয়োগ খাত নানাভাবে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই জায়গায় এত পরিমাণ অর্থ যেটা জনগণের মধ্যে বিশেষ করে নারীর ক্ষমতায়ন এবং তাদের খাদ্য নিরাপত্তা এবং তাদের পারিবারিক সুরক্ষার জন্য দেওয়ার যে প্রতিশ্রুতি, সেটা বাস্তবায়ন করাটা আমাদের দেশের জন্য একটা চ্যালেঞ্জ। পাশাপাশি আমাদের এখানে
এটা দলীয়ভাবে বিতরণ করা খুবই কঠিন, কারণ সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে কিন্তু এর আগেও কিন্তু আমরা এই ধরনের প্রকল্পগুলোতে দলীয়করণ করা দেখেছি। আপনার নিশ্চয়ই মনে আছে এক সময়, অর্থাৎ বিগত সময়ে শেখ হাসিনার আমলে সচ্ছল ব্যক্তিদের নামে আশ্রয়ণ প্রকল্পের ঘর সেটি আমরা দিতে দেখেছি, সেই ঘর বিক্রিরও আমরা হিড়িক হতে দেখলাম। আমি সেটার প্রমাণটা আমি যদি বলি যে তৎকালীন সময় প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আমার গ্রামে তার বাড়ি, এবং দেখলাম যে সে আমাদের গ্রামে যাদেরকে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন এবং সেটা দিতে যে আমার বাড়ির পাশে একদম আমার বাড়ির জমির সঙ্গেই তার কিন্তু 2% জমি আছে, সেখানে বলা ছিল যে একদম গৃহহীন যারা তাদেরকে দেবে, এবং আমার বাড়ির পাশেই 2টা পরিবারকে সেখানে দেয়া হলো যাদের জমি আছে, এটা মাগুরাতে আমার গ্রামের বাড়িতে। তো এটা নিয়ে আমি তখন তার কাছে প্রশ্ন তুলেছিলাম, এবং আমি কি ইওনোকেও বললাম যে এটা কিভাবে দেওয়া হচ্ছে, বলে যে এটা তো প্রধানমন্ত্রীর অফিস থেকে এটা আসছে, আমরা এখান থেকে তালিকা, এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এটা আমার নিজের এটা দেখা। এখন একটা জিনিস হচ্ছে যে আমাদের এখানে যাই কিছু করা হোক না কেন, এই যে সরকারের জন্য এটা একটা চ্যালেঞ্জ, এবং এটা দলীয়করণ করা কিংবা দলের লোকদের মধ্যে যেটা নিয়ে আসা, এটা নিয়ে নানাভাবে প্রশ্ন উত্থাপিত হবে। কিন্তু আমি মনে করি যে এই মুহূর্তে প্রশ্ন উত্থাপিত না করে সরকারের জন্য যে চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জটা মোকাবেলার জন্যে আমি যেটা মনে করছি, আমাদের এখানে কিন্তু সবচেয়ে বড় যে অংশটা অর্থনৈতিক খাতের, সেটা কিন্তু দুর্নীতি হয়। এবং আপনি যদি দেখেন এই 54 বছরে যখন যে সরকার ক্ষমতায় ছিল, প্রত্যেক সরকারের বিরুদ্ধেই কিন্তু দুর্নীতির বড় ধরনের অভিযোগ ছিল, এবং সেই অভিযোগগুলো কিন্তু কোনো সরকার অস্বীকার করতে পারে নাই। এখন আমি শেষ করি, যদি সরকার এই দুর্নীতির খাতগুলো বন্ধ করতে পারে এবং সরকারের রাজস্ব খাত থেকে যে টাকা আসবে সেটা যদি যথাযথ ব্যবহার করতে পারে, তাহলে পরে এটা সম্ভব হবে, না হলে এটা কিন্তু মুখ থুবড়ে পড়বে। এটা এবিএম মোশাররফ হোসেন, যারা 15 বছর খাইতে পারে নাই তাদের নাম নিয়ে ওএমএস ডিলারদের বিএনপি নেতা বলেছেন, এরকম আরো মানে এই ধরনের ঘটনাগুলো তো আসলে একটা শঙ্কা জাগিয়ে দেয়। 15 বছরে খাইতে পারে নাই তাদের নাম দিতে বলেছেন বিএনপি নেতা, ওএমএস ডিলারদের কাছে তিনি এই বক্তব্য রেখেছেন। আমি জানি না আপনার চোখ হয়তো এড়িয়ে গেছে আজকে এই খবরটি। বরগুনা রামতলী উপজেলার বিএনপির এক নেতা তিনি এই নির্দেশনা দিয়েছেন। এইভাবে যদি আসলে চলতে থাকে কিংবা এই ধরনের উদাহরণগুলো যদি আসলে সামনে আসতে থাকে, তখন এই ফ্যামিলি কার্ডের মতন যেই খুবই যারা প্রত্যাশা করছেন জনগণ এই ধরনের প্রকল্পগুলো বিএনপির যারা দিকে তাকিয়ে আছেন, সেই জায়গাটিতে আবারও নতুন করে অনাস্থা সৃষ্টি হওয়ার সুযোগ তৈরি হয় কিনা? না, এবার আপনি দেখবেন যে এগুলো কিন্তু মেসেজের উপর ডিপেন্ড করে। যেমন আপনি মনে করেন, আমরা একটা কথা নির্বাচনের সময় বলেছিলাম, যদি সরকার যদি সদিচ্ছা থাকে তাহলে একটি অবাধ সুস্থ নির্বাচন সম্ভব, যার এক্সাম্পল কিন্তু 12 ফেব্রুয়ারি। আবার 91 সালে আমরা দেখেছিলাম শাহাবুদ্দিন শামসুর আমলে যখন বলেছিলেন একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই, হয়েছে কিন্তু। অর্থাৎ বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আপনি মেসেজগুলি লক্ষ্য করেন, উনি দুর্নীতির ব্যাপারে, স্বচ্ছতার ব্যাপারে, জবাবদিহিতার ব্যাপারে উনি কিন্তু খুব জিরো টলারেন্স ঘোষণা করেছে। আমার মনে হয় এগুলি দু একটা বিচ্ছিন্ন বক্তব্য, এবং আপনি সামগ্রিকভাবে মানে দলের যে পলিসি আপনি দেখেন, এই যে আজকে বাংলাদেশে সারা বাংলাদেশে তো কার্ড উদ্বোধন হয়ে গেছে, আপনি নিশ্চয়ই এখন মিডিয়ার তো নানা ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, নানা ধরনের তথ্যপত্রের সঙ্গে খুব আমার মনে হয় না যে আগামীকাল এই সম্পর্কে গত 23 জানুয়ারি পঞ্চগড়ে ফ্যামিলি কার্ড দেওয়ার যে প্রতিশ্রুতি ছিল সেটির সমালোচনা করে জামায়াতের আমির বলেছিলেন 2000 টাকা দিয়ে একটা পরিবারের কোনো কিছু সমাধান হবে না। আজকে আমি জানি না, উনি হয়তো কি বাংলাদেশে ওনার মতো তো সে খুব বিলাসী লাইভলিহুড হাতে অনেকেই করে না, কিন্তু একটা সাধারণ মানুষের কাছে 2,000-2,500 টাকা কিন্তু অনেক বেশি। আজকে আপনি যদি কুড়িল যে বস্তিতে যে দিয়েছে, আপনি যদি কয়েকজন আমাদের নিঃস্ব মহিলার বক্তব্য শুনেন, উনি কেঁদেছে যে এটার কাছে 2,500 টাকা না, আমার কাছে মানে 2,500 কোটি টাকা, যে আমি এইটা দিয়ে খাদ্য কিনতে পারবো, এটা দিয়ে কাপড় কিনতে পারবো, এটা দিয়ে আমি বাচ্চার মুখে খাদ্য তুলে দিতে পারবো। সুতরাং এইটা আমরা মনে করি 2,500 টাকা দিয়ে সব কিছু সম্ভব না, কিন্তু আমাদের বাংলাদেশের যে নারীদের আপনার যে পুষ্টিহীনতা, খাদ্যের অপুষ্টি, প্রায় 20% নারী এখনও দরিদ্র সীমার মানুষ বসবাস করে, এগুলিকে আমরা সামান্য একটা সহায়তা করতে চাই। এইটার মাধ্যমে তো উনি নিজে যদি তার বাসায় খাদ্যের নিশ্চয়তাটা থাকে, তাহলে অন্য যে কোনো কর্মসংস্থান খুঁজে নেওয়ার একটা স্প্রিয়া কিন্তু তার মধ্যে জন্ম নেবে। এবং আমরা আশাবাদী কি একটা কারণ দেখেন, আমরা কিন্তু আগে যে 2টা প্রজেক্ট আমরা বাস্তবায়ন করেছি বিএনপির আমলে, খালেদা জিয়া উপবৃত্তি চালু করেছিলেন। আজকে যে নারী শিক্ষার জাগরণ এবং নারীর ক্ষমতায়নের জাগরণ, এর পিছনে কিন্তু এই উপবৃত্তি। আবার আরেকটা দেখেন, এই যে আজকে যে ড্রপ আউটের হার কমে গেছে, এটার অন্যতম কারণ বেগম খালেদা জিয়া ফুড ফর এডুকেশন চালু করেছিলেন, অর্থাৎ বাচ্চারা স্কুলে গেলে খাওয়ার দেওয়া হতো। তো
তো সুতরাং আমাদের পূর্ব এক্সপিরিয়েন্সটা আমি খুব ইতিবাচক। ইনশাল্লাহ আমরা আশা করি যতই সমালোচনা করুক না কেন এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা ইমাম মুয়াজ্জিমদের, এইটা আমি মনে করি বাংলাদেশের মানুষের মধ্যে একটা নূতন সাড়া তুলেছে এবং আমি মনে করি মানুষ ইতিবাচক হিসেবে নিয়েছে এবং সবার সহযোগিতা যদি পাই ইনশাল্লাহ এই কর্মসূচি। এরকম নানান রকমের প্রতিশ্রুতি কিন্তু জামায়াত ইসলামীকেও আমরা দিতে দেখেছি নির্বাচনী প্রচারণায়। সালাউদ্দিন আইয়ুবী, আপনারা বেকার ভাতার কথা বলেছেন, এরকম নানান রকম ভাতার কথা তো আপনারাও বলেছেন। তাহলে এখন বিএনপি যখন ফ্যামিলি কার্ডের এই পথচল শুরু করলো, তখন কেন এটি নিয়ে আপনারা সমালোচনা করছেন? যে অভিযোগটি করলেন এবি মোশাররফ হোসেন, যে আপনারা আসলে শুধু বিরোধিতা করবার জন্যই নানানভাবে দোষ খুঁজে বের করার চেষ্টা করছেন কি? আপনাকে সংশোধন করতেই হয়, কারণ বেকার ভাতার কথা জামাত ইসলামী বলেনি, বরং বেকার ভাতার বিরোধিতা করেছে জামাত ইসলামী। জামাত ইসলামী বলেছে যুবকদেরকে কর্মসংস্থান নিশ্চিত করবে, তাদেরকে বেকার ভাতা দিয়ে 10,000 টাকা পর্যন্ত আপনারা বেকার ভাতা দিয়ে যুবকদেরকে ধ্বংস করার পর জামাত ইসলামী বেছে নেবে না, এটা জামাত ইসলামের ম্যানিফেস্টোতে স্পষ্ট করে ঘোষণা করা হয়েছে। বেকার ভাতার কথা সেখানে বলা হয়। তাহলে 10,000 টাকা পর্যন্ত যে যারা আসলে কর্মহীন আছেন না না, এই কথা জামাত ইসলামী বলেনি কোথাও। জামাত ইসলামী কোথাও বলেনি। 10 লক্ষ টাকার কথা বলতে পারেন, যেখানে কর্মসংস্থান তৈরির জন্য তাদেরকে দেওয়া হবে, সেরকম কথা বলতে পারেন। এই যে যদি প্রশ্ন তোলে 10 লক্ষ টাকা কিভাবে দেবে? হ্যাঁ, আমি তো বলছি যে এই করেনি। দ্বিতীয় নম্বর হলো এই যে মানুষকে মানে আশ্বাস দেওয়া। ধরেন গত রমজানের শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রী তার যে ভাষণ দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে দ্রব্যমূল্যের ব্যাপারে জিরো টলারেন্স। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার আসলে কি করেছে? আমি আমার উপজেলা যদি চিন্তা করি, আমি আমার উপজেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যারা রয়েছে সবার সাথে নিয়ে বসেছে যে গভর্নমেন্ট কী পলিসি দিয়েছে যা দ্রব্যমূল্য আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। কোনো ধরনের উদ্যোগ আমার এখানে পাইনি আমি, কোনো ধরনের প্রজেক্ট, কোনো পলিসি, তারা কী করবে, কোনো ডিসিশন, কোনো মেসেজ গভর্নমেন্টের পক্ষ থেকে আসেনি। তাহলে আসলে এই বক্তব্যটার কি মানে ছিল? এই বক্তব্য দিয়ে আসলে তৃণমূলের মানুষ কি পাইল? আসলে কিছু পায়নি, বক্তব্যটাই পেয়েছে। আসলে এই জায়গাগুলো আসলে খুব সংশোধন হওয়া দরকার। আমার মোশাররফ ভাই বলেছেন যে নিরপেক্ষ নির্বাচন হয়েছে, খুব সুন্দর নিরপেক্ষ নির্বাচন হয়েছে। যিনি নির্বাচন করেছেন তিনি এখন পররাষ্ট্রমন্ত্রী। কি সুন্দর একটা, যিনি খেলায় রেফারি ছিলেন উনি খেলায় বিজয়ী হয়ে গেলেন, নির্বাচন কমিশনার। কি সুন্দর করে একটা পলিসি হয়ে গেল। রেজানা সাহেব তো ইতিমধ্যে বলেছি যে আমরা তাদেরকে মেইনস্ট্রিম হতে দেইনি। এই যে মানে পরিকল্পিতভাবে একদলকে হারানোর প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করলেন, তারা কতটুকু সুন্দর স্বচ্ছ নির্বাচন করেছেন, ইঞ্জিনিয়ারিং কোন জায়গায় করেননি, এই জায়গাগুলোতে মানে বলা সহজ। আমার কাছে একবারে অকাট্য দলিল আছে। আমি আমার আসনে নির্বাচনে মানে রাত 9:30টার সময় পত্রিকায় পাইলাম যে আমার অপোনেন্ট যিনি প্রার্থী ছিলেন তিনি বিজয়ী, পত্রিকায় আসলো। একজন আমাকে লিঙ্ক পাঠাইছে, আমি লিঙ্ক ভিডিওকে দেখি যে উনি আমার চেয়ে 11,000 ভোট বেশি পেয়ে পাশ করেছেন। আমি ওনাকে সাথে সাথে জিজ্ঞেস করলাম, পত্রিকা এটা দেখাইলাম যে দেখেন তো এটা বিজয়ী ঘোষণা করেছেন, এটা আপনাদের পক্ষ থেকে মেসেজ গেছে কিনা। আমি আমাদের ওই পত্রিকার যিনি প্রতিনিধি আমাদের উপজেলা, তাকে ফোন করলাম, বলছে যে আমাকে একটা গোয়েন্দা সংস্থা থেকে জানানো হয়েছে, এই কারণে আমি রিপোর্ট করেছি। এটা স্ক্রিনশট দিয়ে আমার মোবাইলে আমি রেখেছি। চিন্তা করতে পারেন কিভাবে পলিসি করা হয়েছে। এবং তখনকার সময়ে যিনি তথ্য সম্প্রচার উপদেষ্টা ছিলেন তিনি পরবর্তীতে স্বীকার করেছেন যে এই কাজগুলো হয়েছে, একটা পলিসির মাধ্যমে এই জায়গাগুলো করা হয়েছে। সুতরাং এই নির্বাচনকে আপনি যে স্বচ্ছ আপনি যেমন এরকম প্রশ্ন করছেন, তেমনি জামায়াতের অনেক নেতাকর্মীকেও আসলে অর্থ সহ সেই ওই যে রাত্রির কথা আপনি বলছেন, সেই সময় আপনি আমাকে বলছিলেন যে আপনার এরকম প্রতিশ্রুতি দেননি, জামাত প্রতিশ্রুতি দিয়েছে। ঠাকুরগাঁয়ে তো একজন 75 লক্ষ টাকা নিয়ে ধরা পড়েছে। ওনার খবর জানেন এরপর কি হয়েছে? কি হয়েছে? উনি কোনো এই টাকাটা ওনার নিজের ব্যক্তিগত টাকা, ব্যবসায়িক টাকা, এটা নিয়ে কোনো কথা পরবর্তীতে হয়নি। আমাদের শহীদুদ্দিন চৌধুরী এনি ভাইয়ের এখানে 38 লাখ টাকা পাইছে। টোটালি ভুয়া, ফলস। এটা কাউন্টার একটা এআই দিয়ে বানানো হয়েছে। না 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 না, আপনি এই নিউজ পত্রিকায় এটাকে কাউন্টার দেওয়ার জন্য এটা আরেকটা নিউজ। না 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 না, এনি ভাই পরবর্তীতে বিবৃতিও দিয়েছে। না 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 না, জামাতের আয়োজিত পলিসি সামিটেও কিন্তু বলা হয়েছে যে জামাতের প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনের আগে আপনারা 5 লাখ বেকারকে মাসে আর 10,000 টাকা করে ঋণ দিবেন। সেই জায়গাটি নিয়েও আমি একটা প্রশ্ন রেখে গেলাম যে আপনারা যদি আসলে ক্ষমতায় আসতেন তখন আসলে কি হতো। জি25 প্রাতিনিধিত্ব রাজখান থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার জি25 প্রাতিনিধিত্ব রাজখান। ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, যেরকম অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে এই সরকার দেশের ভার নিল, সেই সময়টাতে এই ফ্যামিলি কার্ডের আসলে আমরা প্রতিশ্রুতিবদ্ধভাবে 4 কোটি পরিবারের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে কিনা, সেটি যেমন একটি বড় প্রশ্ন, তেমনি বিশ্লেষকরা নিঃসন্দেহে এটিকে একটি ভালো পদক্ষেপ বলছেন। কিন্তু ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য বছরে 60,000 কোটি টাকা লাগতে পারে। এই প্রশাসনিক ব্যয় নেওয়ার মতন সক্ষমতা এই সরকারের আছে বলে কি মনে করেন? দেখেন, এটা আমি প্রথমেই বলেছি যে
এই অর্থ বছরে এই টাকা সংকুলন করাটা খুবই কঠিন। এটা সরকার বা অর্থ মন্ত্রণালয় থেকে আগামী বাজেটে যে গাইডলাইন আসবে, জাতীয় সংসদে আলোচনা করবে, তখন এই জিনিসটা পরিষ্কার হবে। তার আগে এটা আমাদের কারোর পক্ষেই অনুমান নির্ভর বলা সমীচীন না। যেহেতু বিএনপি এটা ঘোষণা করেছে এবং তারা বাস্তবায়ন করার জন্য অঙ্গীকারাবদ্ধ, আমরা দেখতে চাই যে সরকার তার বাজেটের যে অংশটা এখানে ব্যয় করবে সেটা অতিরিক্ত কর যাতে জনগণের উপরে আরোপিত না হয় এবং আমাদের ব্যবসায়ী এবং যারা স্বেচ্ছায় করদাতা তাদের উপরে প্রভাব এটা না পড়ে। এইটা হচ্ছে আমাদের একটা মানে দৃষ্টিভঙ্গি বা আমাদের একটা চাওয়া। আরেকটা কথা হচ্ছে যেটা আমি বলেছি যে আমাদের এখানে যে দুর্নীতিটা হয়, আমাদের এই দুর্নীতিটা কতটুকু রোধ করতে পারবে চ্যালেঞ্জ তো সরকার গ্রহণ করেছে, কিন্তু অতীতে তো আমরা সব সরকারের সময় দেখেছি যে প্রধানমন্ত্রী যে ঘোষণা দেন কিন্তু তার যে সমস্ত প্রতিষ্ঠানগুলো বা তার যে সমস্ত অর্গানগুলো থাকে সেই অর্গানগুলো কিন্তু প্রকাশ্যে দুর্নীতিতে নিমজ্জিত হয়ে যায় এবং সেগুলো কিন্তু কোনো সরকারই আমলে নেয়নি। এবং এটা নিয়ে আমরা যখন সমালোচনা করি কিংবা আমরা সেগুলো তুলে ধরি তখন আমরা কিন্তু সরকারের রোষানলে পড়ি। এই জায়গায় দুর্নীতি মুক্ত কিভাবে করতে পারবে? তাছাড়া এটার চেয়ে কিন্তু আরও অনেক বড় চ্যালেঞ্জ কিন্তু সরকারের রয়ে গেছে। আপনি যদি দেখেন যে আমাদের এই সরকার যারাই ক্ষমতায় ছিল এবং এই যে 17 মাস এবং তার আগের সরকারও আমাদের এখানে বিচার ব্যবস্থা কিন্তু ভেঙে পড়েছে। আপনি যদি দেখেন পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা, সেটাও কিন্তু পুরো ভেঙে পড়েছে। এখন পর্যন্ত কিন্তু এই সরকার সেটাকে মানে পুনরুদ্ধার পুরোপুরি করতে পারে নাই। সেই জায়গায় আমি আপনাদেরকে একটা বলি, এই যে ধরেন আমাদের এখানে যে মানবতা বিরোধী যে আদালত রয়ে গেছে, সেখানে আপনি সম্প্রতি দেখবেন 1 কোটি টাকার যে ঘুষ গ্রহণের জামিনের ব্যাপারটা নিয়ে প্রকাশ্যে আসছে, মিডিয়াতে আমরা দেখলাম। আপনি যদি খেয়াল করে দেখেন যে এই 17 মাসে আমরা তো শেখ হাসিনার সময় বিচার ব্যবস্থা একজন ব্যক্তির ইঙ্গিতেই বিচার হয়েছে এবং উনি যে বক্তব্য দিয়েছে পরের দিন কোর্ট কিন্তু সেই অনুযায়ী পরিচালিত হয়েছে, নজির যেমন আছে। কিন্তু এখন যদি আপনি দেখেন যে এই 17 বছর, এই 17 মাসে আমাদের যে আইন উপদেষ্টা ছিল এই পুরো বিচার ব্যবস্থাকে পুরোপুরি একেবারে জনগণের আকাঙ্ক্ষার বাইরে নিয়ে প্রসঙ্গটি আসলে ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান তুলেছেন। সেই পরিবর্তনটা বিরোধী দলের কাছ থেকেও নিশ্চয়ই সবাই প্রত্যাশা করেছে। আমরা শুরুটা খুব দুর্দান্ত হতে দেখেছি। আমরা শপথ নেওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রীকে জামাতের আমিরের সাথে দেখা করতে দেখেছি, বিভিন্ন রাজনৈতিক দলের মানে শীর্ষ নেতাদের সাথে দেখা করতে দেখেছি। সেখান থেকে হঠাৎ করে এখন আবার শুধুই বিরোধিতার জায়গাটিতে চলে আসছে কিনা রাজনৈতিক দলগুলো। ফ্যামিলি কার্ড নিয়ে আসলে যে বক্তব্যগুলো উঠে আসছে জামাত ইসলামের কাছ থেকে কিংবা এনসিপির কাছ থেকে, সেটা কি শুধুই আসলে বিরোধিতা করবার উদ্দেশ্যেই? ফ্যামিলি কার্ড আজকে উদ্বোধন হলো এবং উদ্বোধনের পর জামাত ইসলামের কোনো বক্তব্য আপনি পেয়েছেন কিনা জানি না। সুতরাং আপনি কেন বলতে চাচ্ছেন যে জামাত ইসলামী বিরোধিতা শুধু বিরোধিতার খাড়িতে করছে, এ কথাটি যথার্থ নয়। আমি ওনাকে যে প্রশ্ন করেছেন এই জায়গাতে আসতে চাই যে 60,000 কোটি টাকা লাগছে। খেয়াল করে দেখেন, বাংলাদেশে কমিউনিটি ক্লিনিক নামে একটা ক্লিনিক করা হয়েছে, প্রতি ওয়ার্ডে একটা করে ক্লিনিক আছে। গত 3 মাসে একটা ঔষধ আমি আমার উপজেলায় যে ক্লিনিকগুলো রয়েছে একটা ঔষধ দিতে পারি নাই। আমি বললাম যে 3 মাসে ঔষধ নাই, শত রোগী প্রতিদিন সেখানে গিয়ে ঘুরে আসছে। তাদের অনেকের একমাত্রই অবলম্বন সেখান থেকে ওষুধ নেওয়া ছাড়া কোনো উপায় নেই। আমার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে যেই এক্সরে মেশিনের জন্য যে ফিল্ম দরকার, এই ফিল্ম 4 দিনের বেশি চলে না 1 মাসের মধ্যে, সেখানে এই ফিল্ম দরকার। মানুষ খাওয়ার মানে যোগান, এই ফ্যামিলি কার্ড বলেন, এই জায়গাগুলোর চেয়ে এই একবারে নিত্য প্রয়োজনীয় রানিং যে প্রজেক্টগুলো ছিল সেগুলো আগে সচল করা দরকার ছিল। এগুলো অচল হয়ে আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের এই সময়ের মধ্যে যে দুর্বলতাগুলো তৈরি হয়েছে সেগুলো দেখে এগুলো সমাধান করে মানুষের আস্থার জায়গাটা নিশ্চিত করা দরকার ছিল, কিন্তু সেই প্রজেক্টগুলো বা সেই চিন্তাগুলো এখান থেকে এখনো আসেনি। এই ক্লিনিকের ওষুধ কবে নাগাদ আসবে, কিভাবে আসবে, মানে কোনো তথ্য আমরা কোনো জায়গা থেকে পাচ্ছি না। তার মানে ফ্যামিলি কার্ডের চাইতে অন্যান্য বেশ কিছু বড় ইস্যু রয়েছে যেখানে নজর দেওয়া বেশি জরুরি ছিল। একবার একজন মানুষের যে বেসিক নিডস গুলো রয়েছে, এই নিডস এর অনেক কিছুতেই এখন পর্যন্ত সরকার এবিএম মোশাররফ হোসেন, তার মানে মানুষের একেবারে বেসিক নিডের জায়গাটিকে দূরে রেখে ফ্যামিলি কার্ডের মতন একটি পরিকল্পনা কেন আপনারা হাতে? না, এখানে আপনি আমি এখানে আইয়ুব সাহেব এর আগে একটা কথা বলেছি যে নিত্য প্রয়োজনীয় জিনিস আপনি দেখেন রোজার আগে আমাদের বাংলাদেশের ট্রেডিশনগুলি যে আপনি দেখেন, আজকে চিনি নাই, আজকে তৈল নাই, আজকে ছোলা নাই, এই সংকট। এবার কি তা শুনেছেন? একটা কোনো মিডিয়া, কোনো গণমাধ্যম কি একটা লাইন, একটা অক্ষর লেখার সুযোগ পেয়েছে? এই সাফল্য কিন্তু আইয়ুব ভাই আমাদেরকে দেবেন না।
না মোশাররফ ভাই তো, আইয়ুব ভাই এটা কি বাজারে দেবেন একটু না? কম যায় আমি একটু কথা বলবো। বেগুনের দাম আরে বেগুন সেটা আলাদা জিনিস, আপনি 160 কিন্তু টাকা কেজি হয়েছে। আমার লেবু 100 টাকার হালি লেবু বিক্রি করে। এখন শোনেন আপনি যে বললেন না, যে না, এই নিউজটা তো করতে না পারতেন, না আমি নিউজটা আমি একটু কেন আমি করতে আমি একটু পারলো না? আপনাকে বলি করতে পারেনি যেমন কিন্তু। আমাদের আপনি যে কোনো জিনিসে আমি নিজে বাজারে গেছি না তো। আমি একটু বাজারে গিয়ে আরে বলতেছি। আপনি বাজারে বলে আমার যে প্রোডাকশন কস্টটা তো আপনার চিন্তা করতে হবে। আজকে বাংলাদেশে আপনি জানেন আপনার গ্রামের সাথে নিশ্চয়ই যোগাযোগ আছে, আমরা ছোটবেলায় দেখেন আমাদেরও মিনিমাম 20-25টা হাল চলতো, এখন কেউ চাষ করে না। কারণ যে পরিমাণ প্রোডাকশন কস্ট হয়, যেভাবে সারের দাম, বীজের দাম, তারপর যেভাবে ম্যান পাওয়ারের যে কস্টটা, আপনি যা প্রোডাকশন করবেন তা না হলে তো জনগণ মুখ ফিরিয়ে নেবে। আপনাকে সেই বাস্তবতা তো আমাদের চিন্তা করতে হবে। আপনি বললেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কেউ কি না খেয়ে আছে? মানে এই না, 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 কথাগুলো ভাই, আমি- এই না, না, কথাগুলো হাসিনার মতো এগুলো। না না আমি তাই না, না, যে- আপনাকে রিয়ালিটি তো যে, চিন্তা করতে হবে। গোস্ত না পাইলে আপনি না, কাঁঠাল খান। আপনি এখন কথা নেই বাতেন, আপনি বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আপনি কি জনগণ যেটা তাদের একটা কি অসন্তোষ আপনি কোথাও দেখেছেন? না, অনেক অর্থাৎ অসন্তোষ, অনেক অসন্তোষ দেখি। আপনার ক্রয় ক্ষমতা বেড়েছে, এটা আমরা অস্বীকার করি, দাম বেড়েছে, কিন্তু জনগণের ক্রয় ক্ষমতাও তো বেড়েছে। যেমন আমি একটু মনে করি, আমরা ছোটবেলায় দেখতাম, আমি জানি মিজান ভাইয়ের এটা খেয়াল থাকার কথা, ছোটবেলায় দেখতাম আমরা যখন মানুষ কি করতো, বাড়িতে যেত, আমাদের বাড়িতে যে সারাদিন কাজ করে দেবে, শুধু ভাত খাওয়ালেই হতো। পরবর্তী সময় দেখলাম সারাদিন কাজ করতো, তখন তো সেই শের ছিল, পরিস্থিতির কেজি হয়তো ছিল না, পরিবর্তন 1 হয়েছে। কেজি চাল দিলে হয়ে যেত। এখন একটা লোক যদি একদিন কারো কোথাও কাজ করে, মানে যেটাকে শ্রম দেয়, তাকে 800 থেকে 1000 টাকা পার ডে তাকে স্যালারি দিতে হয়। জি, কিন্তু তো সুতরাং জামায়াত আপনি ইসলামী এই জিনিসগুলো তো মূল্যায়ন করতে হবে। যেটি বলেছিল নির্বাচনী প্রচারণার সময়, এই আশ্বাস মানুষকে বিভ্রান্ত করার কৌশল আসলে কি বিভ্রান্ত করার কৌশল কেন হবে নাকি মানুষের? আজকে আপনার প্রত্যেকটি বিষয় আজকে আমরা পালন করছি। আজকে আমরা ফ্যামিলি কার্ড দিচ্ছি, কৃষক কার্ড দিচ্ছি, ইমিয়াম মজদুরকে ভাতা দিচ্ছি, গাছ লাগানোর জন্য। আমার পরে এখন একটা আগামী 17 তারিখে একটা মাস হবে, আপনি 1 মাসের মধ্যে গিয়ে আমাদের কাছে কি আলাউদ্দিনের চেরা গাছে যে আমরা 1 মাসে বাংলাদেশকে চেঞ্জ করে দেবো? এটা তো সম্ভব না আমাদের পক্ষে। বরং আমি মনে করি আপনি যদি গণতন্ত্রকে বিশ্বাস করেন, আপনি আইনের শাসনে বিশ্বাস করেন, একটা এফেক্টিভ পার্লামেন্ট আপনি চান, তাহলে আমার উচিত সরকারকে সহযোগিতা করা। নিশ্চয়ই আমরা সেই সরকারের প্রত্যাশা কোথাও রাখতে চাই। ভুল ত্রুটি যদি হয় সেগুলিকে আপনি তুলে ধরে এ বি সরকারকে মোশাররফ সংশোধনের হোসেন, সুযোগ সালাউদ্দিন দেওয়া। আইয়ুব এবং কিন্তু ডক্টর সেগুলি না হাফিজুর করে রহমান। আপনি শুধু বিরোধিতার খাতির লাগে ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 প্রাথমিক রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।